আমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলবো শাওন। আমার মেয়ে সন্তান চাই না। পাপ হলে হবে। শানুর কথায় আমি এতটুকু অবাক হইনি, কারণ কথাটা এই প্রথম শুনছি না। আল্ট্রাসোনোগ্রাম করানোর পর যখন আমরা জানতে পেরেছি শানুর গর্ভে একটি মেয়ে সন্তান বড় হচ্ছে, সেদিন থেকে শানুর অদ্ভুত আচরণ করে যাচ্ছে। যে মেয়েটা বিয়ের 2 মাস পর থেকে অনবরত বলল, আচ্ছা আমরা কবে বাবু নেব, একটা ছোট্ট বাবু, ছোট ছোট হাত, হাতের আঙ্গুল, আমি কোলে নিব, আদর করব, কবে বাবু নেব বলো না। আর এখন তার বাবুর দরকার নেই। কত করে বুঝাই, ছেলে হোক মেয়ে হোক আমাদের সন্তান, আমাদের ভালোবাসার অংশ। মানুষ একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করে আল্লাহর দরবারে। কন্যা সন্তান আল্লাহ অনেক খুশি হয়ে দান করেন, আর তুমি বলছো সন্তান নষ্ট করে ফেলতে। মাথা নিচু করে দৃষ্টি মাটিতে ফেলে শানু জবাব দেয়, আমরা চাইলে তো অনেকবার চেষ্টা করতে পারবো। আমার রাগ হয়, ধৈর্যের বাঁধ ভাঙে। রাগ করে ধমক দিয়ে বলি, আরেকবার চেষ্টা করবো সেটা ভিন্ন কথা, এখন নষ্ট করব কেন? পরের বারও মেয়ে হতে পারে, তখন কি করবে? শানুর গলায় স্বর নিচু হয়ে বিড়বিড় করে বলে, আমার মেয়েবাবু চাই না। এত গত পরশু সর্বশেষ বললাম এই সংক্রান্ত আর কোনো কথা যেন না শুনি। আর 5 মাস শেষ হতে চললো, এখন কিছু করা যাবে না। শানু তাৎক্ষণিক জবাব দেয়, তাহলে এমন কোনো ওষুধ তো পাওয়া যাবে যেন মৃত সন্তান হয়। আমি আর রাগ সামলে রাখতে পারিনি, কষে একটা চড় মেরেছি। এই প্রথম তার গায়ে হাত তোলা। কোনো শব্দ করেনি, কান্না করেনি। একদিন পেরিয়ে যেতে না যেতে আবার বলল, পাপ হলে হবে, চলো বাচ্চাটা নষ্ট করে ফেলি। আমি শানুর কথায় কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। শ্রাবণ মাসে হঠাৎ বৃষ্টি, ক্ষণে রোদ, ক্ষণে আকাশ অন্ধকার করে টুপটাপ পড়তে থাকে। মায়ের কথা শুনছিলাম, আমি নাকি কোনো এক শ্রাবণের সন্ধ্যায় পৃথিবীতে আগমন করেছি। বাইরে তখনও বিদ্যুৎ চমকায়। বাবা বাড়িতে ফেরেনি। বাবা নাকি সেদিন মিষ্টি সাথে করে বাড়িতে ফিরেছিল। পরের দিন মায়ের প্রশ্নের জবাবে বাবা বলেছিল, আমার মন বলেছিল আজ খুশির খবর শুনবো। মনের মধ্যে আনন্দ কাজ করছিল। বৃষ্টি দেখে ভাবলাম বৃষ্টির জন্য আর বের হতে পারবো না, একেবারে নিয়েই যাই। আমি জানি না সেদিন আজকের মতো বৃষ্টি ছিল কিনা, তবে আজকের বৃষ্টি আমার জন্য কোনো খুশির খবর নিয়ে আসে নেই। বৃষ্টিতে ভিজে শাহিদা আছে, একসময় যাকে শ্যামসুন্দরী ডাকতাম। আমি কয়েল আনার জন্য ছাতা মাথার উপর ধরে দোকানে যাচ্ছিলাম। পথেই দেখা শাহিদার সাথে, সাথে তার একমাত্র মেয়ে। নামটা কি, শাম্মী বা মিম, এই ধরনের কিছু একটা। শ্রাবণ মাসে হঠাৎ বৃষ্টি ভিজে একাকার, আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। আমারও তাই করার দরকার ছিল, কিন্তু যে মুখটির দিকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম, সেই মেয়েটি কি ইচ্ছে করলেও না দেখার ভান করে থাকা যায় না। শান্ত নীরব দুটি চোখ কোলে করে তার মেয়েটা আঁচল দিয়ে রেখেছে মেয়েটার মাথায়। বুকের ভিতর চিনচিন করে অজানা ব্যথা জন্ম নেয়। ক্ষণিক সময়ের জন্য ভুলেই গেলাম আমি কোথায় যেন যাচ্ছি। হুঁশ ফিরতে ছলছল চোখ নিয়ে দোকানের দিকে রওনা দিলাম। জানি না শাহিদা তার বাবার বাড়িতে কয়দিন থাকবে। যতদিন থাকে আমার দিনগুলো ভালো কাটে না। পুরনো স্মৃতিগুলো খুঁচিয়ে যায় খুব নিখুঁতভাবে। শাহিদার বিয়ে হয়েছে 4 বছর। সময় কত দ্রুত চলে যায়, বয়ে চলা নদীর স্রোতের মতো। কয়েল নিয়ে ফিরে দেখি শানু এই সন্ধ্যায় লগনে ঘুমিয়ে পড়েছে। জানালা আংশিক খোলা, বৃষ্টির সাথে মৃদু ঠান্ডা হাওয়া বইছে। রুমের পরিবেশ আয়েশ করে ঘুমানোর মতোই কোমল। ঘুমান্ত চেহারা কত নিষ্পাপ। পৃথিবীর ভয়ঙ্কর খুনি সন্ত্রাসবাদীরা যখন ঘুমাবে, তাদের চেহারাও অপরাধীর ছাপ থাকবে না। শানুকে বিয়ে করেছি 1.5 বছর হলো। আমাদের পুরনো বাড়িতে বাবা মা আর বড় ভাইয়া ভাবি থাকে। ভাইয়ের একটি কন্যা সন্তান আছে। বাবা খুশি হয়ে বলেছিল কন্যা সন্তানের পরিবার সৌভাগ্য বয়ে আনে। আল্লাহ খুশি হয়ে দান করেন, তাই আমিও খুশি। শানুর আলট্রা করানোর পর কন্যা সন্তানের কথা জানতে পেরে আমিও খুশি হয়েছিলাম, কিন্তু শানু অজানা কারণে খুশি হতে পারেনি। তার মেয়েবাবুর প্রয়োজন নেই। পুরাতন বাড়িটা শাহিদাদের বাড়ির কাছাকাছি। বাবা মা যখন জোর করেছিল বিয়ের জন্য, তখন আমি শর্ত জুড়ে দিয়েছিলাম নতুন ভিটায় ঘর করে তবেই বিয়ে। বাবা মা অমত করেনি, কারণ শাহিদার বিষয়টা কারো অজানা নেই। হঠাৎ দমকা হওয়ায় জানলার কপাট শব্দ করলো। শানু চমকে জেগে উঠে আমাকে দেখে অবাক হলো বই কি। লাজুক হেসে বলল, ঘুমন্ত মানুষকে চুপি চুপি দেখা কিন্তু অপরাধ। আমি দুষ্টুমি করে বললাম, কাপড় চোপড় পরিধান তো ঠিকই আছে দেখছি, বেশি কিছু দেখতে পারিনি। শানু বিছানা থেকে বালিশ নিয়ে আমার দিকে ছুঁড়ে মেরে উচ্চারণ করলো, শয়তান একটা। মনে মনে ভাবছি শানুর করে আলোকিত করে যখন আমাদের মেয়ে আসবে,
তখন কি এমন হাসি খুশি থাকবে সে? আমি এগিয়ে গিয়ে শানুর হাতটা ধরে বিছানা থেকে টেনে তুললাম, জানলার কাছে নিয়ে গেলাম, বললাম চলো বৃষ্টি দেখি একসাথে। শানু অমত করে নেই। টিনশেড ঘরের টিনের চালে বৃষ্টির শব্দ কিশোরী পায়ের নুপুরের মতো বেজে চলছে। সকালের আলো ফুটতে শুরু করেছে কেবল। আমি মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে যেতে। আজকাল ভুঁড়ি উকি দিচ্ছে। এই বয়সে ভুঁড়ি আমি চাই না। আমাদের বাড়ির পাশ দিয়ে পাকা রাস্তা চলে গেছে মদনগঞ্জ রেললাইন নামে পরিচিত থাকলে রেললাইন দেখিনি আমি কোনোদিন। আমার জন্মের বছর দশেক আগে নাকি এদিক দিয়ে রেলগাড়ি যেত। মদনগঞ্জের রেললাইন ছাড়া এই রাস্তাটির বছর দুয়েক ধরে নতুন নাম আবিষ্কৃত হয়েছে, ডায়াবেটিস রোড। পাকা রাস্তাটি সকাল নির্জন থাকে বলে হয়তো আশেপাশে 3-4 এলাকার ডায়াবেটিস রোগী বা আমার মতো সদ্য উকি দেওয়া বা পুরাতন ভুঁড়িওয়ালা মানুষ এই রাস্তায় হাঁটতে বের হয়। পাকা রাস্তার দিকে যাওয়ার জন্য মোড় ঘুরতে দেখি শাহিদা ও তার মা দ্রুত হেঁটে আসছেন এদিকে। উদ্দেশ্য পাকা রাস্তায় ওঠা। শাহিদার কোলে তার বাচ্চাটি। তাদের চোখে মুখে হতাশা ও অসহায়ত্বের ছাপ স্পষ্ট। শত্রু না হলেও শাহিদা ও তার মায়ের সাথে আমার কথা হয় না 4 বছর হলো। তবুও কেন জানি এখন চুপ থাকতে পারলাম না। কি হয়েছে, দৌড়ে যাচ্ছেন কোথায়? আমার প্রশ্ন শুনে শাহিদার মা না থেমে উত্তর দিল, বাচ্চার মনে হয় নিউমোনিয়া ধরছে। রাইতে শাহিদা বৃষ্টিতে ভিজাইছে বাচ্চারে, সারা রাত সজাগ। বাচ্চা শ্বাস নিতে পারে না, অহন হাসপাতালে নিতেছি। রিস্কা পামু নাকি আল্লাহ জানে। কোনো এক অজানা কারণে আমি তাদের সঙ্গে দ্রুত পা চালাচ্ছি। কেন সাথে যাচ্ছি সেটাও জানি না। প্রশ্ন করে জানতে পারলাম শাহিদার বাবা চরাঞ্চল গেছে মরিচ কিনতে। তিনি শুকনো মরিচের ব্যবসা করেন। ওদের সাথে কোনো পুরুষ মানুষ নেই। হয়তো মানবিক কারণে আমার মন নরম হলো বলা চলে। 4 রাস্তার মোড়ে 3টি রিক্সা পাওয়া গেল। 2টি নিলাম। একটিতে আমি একা, বাকিটিতে তারা 3 জন। শাহিদার সাথে আমার কোনোদিন রিকশায় ওঠা হয়নি। শুধু রিকশা নয়, কোনো যানবাহনে একসাথে চড়া হয়নি। কেবল পাশাপাশি বসে থাকা হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। যদিও সেটা সন্ধ্যা রাত। একদিন অবশ্য বলেছিলাম, শাহিদা আমরা রিকশা নিয়ে অনেক ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, শাকিব খানের ছবি দেখে বাড়ি ফিরবো। জবাবে শাহিদা বলেছিল, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকো, আমাকে বাড়ি থেকে একা বেরোতে দিবে না কোনোদিন। বিয়ে করে নিয়ে যাও, তারপর রিক্সা দিয়ে হোক, বিমানে করে হোক, যেখানে খুশি ঘুরতে নিয়ে যাও। শাহিদা, আমার বিয়ে করা হয়নি, কোনো যানবাহনে ঘুরতে যাওয়া হয়নি। রিক্সা থামলো সদর হাসপাতালের সামনে। আমি পেছনে রিক্সা থেকে নেমে 2 রিক্সার ভাড়া মিটিয়ে দিলাম। শাহিদার মা দুটো ছুটল জরুরি বিভাগে। ভাগ্যিস মানিব্যাগ সাথে নিয়ে এসেছিলাম। ডায়াবেটিস রোডে একজন বসে চিতুই পিঠা বিক্রি করে সরিষার ভর্তা দিয়ে। শানুকে নিয়ে সকালবেলা চিতুই পিঠা খাবো ভেবে মানিব্যাগ সঙ্গে আনা। আমি সদর হাসপাতালের ভিতরে ঢোকা মাত্রই শাহিদার মা শাহিদার করুণ চেহারা নিয়ে বেরিয়ে আসলো। আমাকে দেখে শাহিদার মা বলল, শাওন, এখন কি করব? তারা তো ঢাকা নিয়ে যেতে বলছে। ওরা অ্যাম্বুলেন্স আর অক্সিজেনের ব্যবস্থা করে দিবে। তুমি সাথে আসো আমাদের। আমি তো ঢাকার কিছু চিনি না। আমি সম্মতি জানিয়ে বললাম, একদম চিন্তা করবেন না, আমি আছি সাথে। ঢাকায় কোথায় নিতে বলছেন? শ্যামলী শিশু হাসপাতালে। শাহিদার মা হ্যাঁ সূচক নাড়ল। আমি শাহিদার দিকে একবার আর চোখে তাকালাম, একটু পর পর চোখের পানি মুছে ওড়না দিয়ে। মা হয়েছে সে, সন্তানের ব্যথা সইতে পারে না। অ্যাম্বুলেন্স এর মধ্যে হাজির। আমরা প্রস্তুতি নিচ্ছি শিশু হাসপাতালের উদ্দেশ্যে। শাহিদার বাচ্চাকে হাসপাতালে ভর্তির জন্য বাজলো বেড়া 11টা। এর মধ্যে শানু 3বার ফোন করেছে। শেষবার ফোন রিসিভ করে বলেছি, শানু তুমি চিন্তা করো না, আমি একটা জরুরি কাজে আসছি। তোমাকে একটু পরে ফোন করে সব জানাচ্ছি। এর মধ্যে বাবা ফোন করলেন। বুঝতে পারলাম শানু এর মধ্যে বাবা মায়ের কাছে চলে গেছে। আমি তখন বাড়ির বাইরে থাকি। তখন শানু পুরাতন বাড়িতে বাবা মার কাছেই থাকে। আমি বলেছি, এই অবস্থায় তোমায় কাছাকাছি অবশ্যই মানুষের থাকা প্রয়োজন। আমাদের পুরাতন বাড়ি যেতে মাত্র 2 মিনিট লাগে। শানুর মা অবশ্য ফোন করে বলেছে কিছুদিনের মধ্যে তাকে নিয়ে আসবে। মেয়েদের প্রথম সন্তান নাকি বাবার বাড়ি হওয়ার রীতি প্রচলিত আছে আমাদের সমাজে। যদিও সমাজের কিছু মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে যায়। আমি শানুকে বলছি, তুমি যদি যেতে চাও বাবার বাড়ি, আমি গিয়ে দিয়ে আসবো। তবে আমি চাই না তুমি আমার কাছে থাকো। শানু এখনও তার সিদ্ধান্ত জানায়নি। বাবার ফোন পেয়ে একই কথা বলছে, বাবা আমি একটা জরুরি কাজে আসছি, পরে সব জানাচ্ছি। শাহিদার বাবা চরাঞ্চল থেকে রওনা দিয়েছে। চরাঞ্চল থেকে লঞ্চে নরসিংদী আসতে 2 ঘন্টার পর, তারপর আসবে ঢাকায়। জ্যাম থাকা রাতে আগে আসতে পারবে না বলে মনে হয়। সে পর্যন্ত আমার এখানে থাকাটা মোটামুটি নিশ্চিত।
দুপুরে সাহিদা তার মার জন্য খাবার পার্সেল করে নিয়ে গেলাম। বিগত 4 বছর তো সাহিদা আমার সাথে কোনো কথা বলেনি। ভোর থেকে তাদের সাথে আসি তবুও কোনো কথা বলেনি। এখন কি মনে করে যেন অবচেতন মনে জানতে চাইলো তুমি খাইছো। একটা প্রশ্ন, আমি খেয়েছি কিনা। 4 বছর পর কণ্ঠ শোনা, মনের উপর শীতল হাওয়া বইছে। কোনো রকম বললাম, তোমাদের খাওয়া হলে আমি হোটেলে গিয়ে খেয়ে নিব। সাহিদার মা এদিক ফিরে একবার তাকালেন, কিছু বলল না। অথচ সাহিদা আমার সাথে যেন কথা বলতে না পারে সেজন্য 2 দিন ঘরবন্দি করে রেখেছিল। পুরনো কথাটা ভাবাটা অন্যায় হলো, হঠাৎ মনে উদিত হলো। সাহিদা একটু পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমার অস্বস্তি হচ্ছে, উঠতে যাব অমনি সাহিদা বলে উঠলো, কই যাও। ওদের সাথে কোনো পুরুষ মানুষ নাই, ঢাকা শহরে অপরিচিত কেউ নেই, তাই হয়তো চোখের আড়ালে হতে দিতে চায় না। নার্সকে জিজ্ঞাসা করলাম ডাক্তার কখন আসবে, তারপর খেয়ে আসি হোটেল থেকে। উঠে বেরোলাম, শানুকে ফোন দিতেই বুঝতে পারলাম সে কান্না করছে। 2বার জিজ্ঞাসা করার পর বলল, তুমি শাহিদার বাচ্চা নিয়ে ঢাকায় গেছো, এটা গোপন করলে কেন আমার কাছে। আমি একটু অবাক হলাম, জানলো কিভাবে। শানু নিজের থেকেই বলল, শাহিদার বাবা ঢাকায় যাচ্ছে, তোমার বাবার সাথে দেখা করে গেছে। এলাকার অনেকেই জানে তুমি ঢাকা গেছো, অথচ আমার কাছে তুমি বলছো জরুরি কাজে গেছো। শানুকে কি বলে থামাবো এখন আমার জানা নাই, আর ফোনে কিছু বললে বুঝতেও চাইবে না। শানু ফোন রেখে দিল। আমি শাহিদার বাবার অপেক্ষা করছি। যতটুকু করেছি অনেক, এবার বাড়ি যাবার পালা। যেহেতু হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখন ডাক্তার চিকিৎসা দিবে। কোনো পুরুষ মানুষ নেই তাদের সাথে, তাই থাকা। সাইদার বাবা আসা মাত্র বাড়ির পথ ধরবো। রাত যত বাড়ুক বাড়ি যেতে হবে, নয়তো শানুর কান্না থামবে না। কারণ শানু সাইদা আর আমার ব্যাপারটা জানে। আমি জানিয়েছি তাকে, এলাকার সবাই জানে। মানুষের মুখে শোনাচ্ছে, আমার কাছে জানাটা ভালো মনে করছি। শাহিদা আমাদের এলাকার মেয়ে হলেও আমার নামে বিচার বসার আগে তাদের পরিবারের সাথে আমাদের কোনো সখ্যতা গড়ে ওঠেনি। অথচ আমার নামে বিচার বসিয়েছিল শাহিদার বাবা। এলাকার কয়েকজন মুরব্বী সেই বিচারে উপস্থিত। ডাকা হলো আমার বাবাকে, সেই সাথে আমাকে। তখন পর্যন্ত জানি না আমার অপরাধ কি। ইসুফ মোল্লা প্রথম কথার প্রসঙ্গে আনলেন। আজকের বিচারের অন্যতম বিচারক তিনি। আমাকে উদ্দেশ্য করে বললেন, সায়ন, তোমার নামে অভিযোগ আছে। এলাকার কয়েকটা দেওয়ালে রং লেখা আছে শাওন প্লাস সাইদা। সাইদা আমাদের এলাকার মেয়ে, তার নামে পাশে তোমার নাম দিয়ে দেওয়ালে দেওয়ালে এসব করাটা কতটুকু যুক্তিযুক্ত। মেয়েটার পরিবারের তো একটা মান সম্মান আছে কি না। আমি আকাশ থেকে এইমাত্র মাটিতে পতিত হলাম। যে অভিযোগ আমার নামে দায়ের হলো তার কিছুই জানি না আমি। আর আমি কি করব এই কাজ করতে যাব? আমি কি শাহিদার পিছনে পড়ে থাকি নাকি? কিন্তু অভিযোগ যেহেতু দায়ের হয়েছে, আমার নিজেকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। আমি অবাক চোখে ডান বামে তাকিয়ে বললাম, এসব কি বলছেন? আমি তো এসবের কিছুই জানি না। আমি কেন শাহিদার নাম দেওয়ালে লিখতে যাব? অন্য একটা মুরব্বী পাল্টা প্রশ্ন করলেন। আমাদের তো একই প্রশ্ন, দেওয়ালে এসব লিখলি কেন? বুঝতে পারলাম সুযোগ পেয়ে ওনার সম্বোধন তুই পর্যন্ত এসে নেমেছে। যদিও তিনি মুরব্বী, তুই বলাটা ওনার কাছে কিছুই না। আমি সরাসরি বললাম, বিশ্বাস করুন, আমি এসব লিখি নেই। কে বা কারা আমার নামে এসব লিখেছে সেটা আমি জানি না। সাহিদার বাবা চেয়ার চেয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তোমার লেখা আমার মেয়ের নামের পাশে, তুমি না লিখলে ভূত লিখেছে, ফাজলামি করো। আমার বেশ রাগ হলো। রাগান্বিত অবস্থায় মানুষের মুখ থেকে অনেক সময় অপ্রত্যাশিত কথা বের হয়ে যায়। আমারও তাই হলো। আমি বলে ফেললাম, আপনার মেয়ে এমন আহামরি কোনো সুন্দরী নায়িকা নয় যে আমি তার নাম দেওয়াল দেওয়ালে লিখে বেরোবো। আমি লিখেছি, কোনো প্রমাণ আছে? কে লিখেছে গিয়ে খুঁজে বের করেন। সেদিনের মতো বিচারের সমাপ্তি। বিচারের কোনো রায় নেই। আমি লিখেছি এমন কোনো প্রমাণ নেই। হতে পারে কেউ আমার নামে এটা রটানোর চেষ্টা করছে। তবে কে হতে পারে? এলাকার বন্ধু মহলে গত সপ্তাহে সাহিদার ব্যাপারে কথা হচ্ছিল। সেখানে একজন বলেছিল, সাহিদা মেয়েটা কত দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমি অবশ্য সেখানে বলেছিলাম মেয়েটা ভালো, মাথা নিচু করে চলাফেরা করে। কিন্তু এই কথার সাথে দেওয়ালে লেখনের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। বন্ধুমহলে দুজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল। সেটাও ততটা বেশি গুরুতর তর্ক নয়। তাহলে কি আমার উপর রাগ থাকায় তারা এমনটা করতে পারে? আমি একবার গিয়ে দেওয়ালের লেখাটুকু দেখে এসেছি। 4টা দেওয়ালে লেখা হয়েছে। হাতের লেখা খুব বাজে। আগে যদি দেখতাম তাহলে বিচারের সময় আমার খাতা নিয়ে বলতাম, দেখেন তো আমার হাতের লেখা এত বাজে কিনা। লেখাগুলো রং দিয়ে নয়, লেখাগুলো কোনো পাতা ঘষে। কে বা কারা লিখেছে সেটা খুঁজে না পেলে তর্ক হওয়া 2 বন্ধুর সাথে মিশবো না বলে এই সিদ্ধান্ত নিয়েছি। এসব বন্ধু কলঙ্ক রটিয়ে দিবে দেখা যাবে। পাহারাদের বাঁশির শব্দে সম্মতি ফিরে এলো। এলাকায় প্রবেশ করেছি, রাত তখন 12:30। সাহিদার বাবা হাসপাতালে পৌঁছা মাত্র
আমি সবাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। শাহিদার বাবা মা আমার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেনি। শাহিদার চোখে চোখ পড়েছিল বটে, কিন্তু এখনো আগের মতো তার চোখের ভাষা বুঝতে পারি না। মহাখালী ও টঙ্গী দুই জায়গায় জ্যামে আটকে পড়তে এত দেরি হলো। পুরাতন বাড়ির উঠোনে নেমে মাকে ডাকলাম। বাবা বেরিয়ে এলেন। বাবা রাত্রি জাগার অভ্যাস পুরনো। তিনি আমাকে জানালেন শানু এখানে ঘুমিয়ে পড়েছে। রাত বেশি হওয়ায় ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। তাছাড়া গর্ভ অবস্থায় শানুর বিশ্রাম ও ঘুমের জরুরি। আমি নতুন বাড়িতে চলে এলাম। আজ রাত একা আমার। চারটা মেঘের আড়ালে লুকোয়নি। হয়তো আমাকে সঙ্গ দিতে আড়াল হয়নি। জানলা খুলে দিয়ে মেহগনি গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে চাঁদের উঁকি দেওয়া চোখে পড়ল। ঘরে ঢুকে জানলা খুলে দিলাম। আজ বৃষ্টি নেই, আবহাওয়া নাতিশীতোষ। বিছানা গোছানো। আমি একটু কাঁধ হয়ে জানলা দিয়ে চাঁদ দেখব বলে বালিশ টান দিলাম। বালিশের নিচে একটা ডায়েরি। এই ডায়েরি আমি আগে কখনো দেখিনি। নিশ্চয় শানু এতদিন লুকিয়ে রেখেছিল। অন্যজনের ডায়েরি পড়াটা অবশ্যই অপরাধ, কিন্তু অপরাধী হতে খুব ইচ্ছে করছে। ডায়েরি যেখানটায় শেষবার লেখা হয়েছে সেখানে নীল ফিতাটা রাখা। আমি ফিতা বরাবর খুলছি। ছোট্ট লেখা চোখে পড়ল। বুঝাই যাচ্ছে আজকের লেখা। কালো কালিতে গোটা অক্ষরে হাতের লেখা মন্দ না। সৎ বাবার কাছ থেকে প্রাপ্ত আঘাত পুরুষ মানুষের প্রতি যে ঘৃণার জন্ম দিয়েছিল, স্বামীকে পেয়ে সেই ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। স্বামীর প্রতি ঘৃণা আসার আগে মৃত্যুকে বেছে নেওয়া আমার জন্য সহজ হবে। আমি আমার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারবো না। অল্প লেখাটুকু যেন অনেক কথা লুকিয়ে। শানুকে বিয়ে করার সময় জেনেছি তার বাবা মারা গেছেন, কিন্তু সৎ বাবা ছিল সেটা জানতাম না। আজ ডায়েরি লেখাটুকু পড়ে জানতে পারলাম স্বামীর ভাগ বলতে শানু কী বুঝিয়েছেন। সাহিদাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া শানু যে সহজভাবে নিতে পারেনি তা বোঝাই যাচ্ছে, কিন্তু একই স্থানে অন্য কেউ হলে তো আমি একই কাজ করতাম। বিপদে পড়া কাউকে সাহায্য করা নিশ্চয় অন্যায় কিছু না। আমি ডায়েরির প্রথম থেকে পাতা উল্টাতে লাগলাম। ২ পাতার পরে লেখা, আজ আমার মন খারাপ। আমার পুরনো ডায়েরি খুঁজে পাচ্ছি না, যেখানে আমার বুকের ভিতর লুকিয়ে রাখা কত কথা লিখে রেখেছিলাম। মা নিশ্চয় পুরনো বই খাতা বিক্রির সময় ডায়েরিটাও বিক্রি করে দিয়েছে। কিন্তু মায়ের প্রতি রাগ করতে পারছি না। আমার জন্য জীবনে তিনি অনেক কষ্ট মেনে নিয়েছেন। ডায়েরি হারানোর কষ্ট সেখানে কিছুই না। তাই আজ আর একটা ডায়েরি কিনেছি। এরপর এই পাতায় আরও কিছু লেখা। ডায়েরিটা আমাকে কেমন কৌতূহল করে তুলছে, কিন্তু চোখ খোলা রাখতে পারছি না। সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে এখন রাত ১:৩০। দুই চোখ জুড়ে ঘুমের রাজ্য। ডায়েরিটা আবার বালিশের নিচে রেখে আমি পাশের বালিশে শুয়ে পড়লাম। জানলা লাগানোর জন্য উঠতে ইচ্ছা করল না। তার চেয়ে ভালো চাঁদটা আমার দিকে তাকিয়ে থাকুক। শানি বলছিল ঘুমন্ত মানুষের দিকে তাকিয়ে থাকাটা অপরাধ, কিন্তু আমার ঘুমন্ত চেহারায় তাকিয়ে থাকার জন্য আর চাঁদটাকে অপরাধী করব না। মোড়ক ডাকার ভোরে নিদ্রার সমাপ্তি ঘটল মোবাইল অ্যালার্মে। আমার ডায়াবেটিস ধরে হাঁটার সময় হয়েছে। মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম। শানুর ঘুম ভাঙল কিনা জানা নেই। তার কাছে চাবি আছে। আমার ফিরতে দেরি হলে শানু এসে রান্না করতে পারবে, মা বলেছিল। ২ মিনিটের রাস্তা, তোরা দুজন এখানে এসে খেয়ে গেলেই পারিস। এই অবস্থায় বউটা রান্না করতে হবে না আর। শানুর মাকে আদুরে গলায় বলেছিল, মা আমার কোনো অসুবিধা হচ্ছে না। যখন অসুবিধা হবে তখন আপনার ছেলেকে রেখে আপনার সাথে এসে থাকবো আমি। হাঁটতে বেরিয়েছি, শাহিদার কথা মনে পড়ল। তার মেয়েটা এখন কেমন অবস্থায় আছে জানা নেই। তাদের কারো ফোন নাম্বার নেই আমার কাছে। শাহিদার সাথে যেদিন প্রথম কথা হয়েছিল তখন সে মোবাইল ব্যবহার করতো না। পাশের বাড়ির লিমার সাথে নিয়ে আমার পদ আগলে দাঁড়িয়েছিল। ছিপছিপে গরনের শ্যামবর্ণের মেয়ে, চোখে কাজল দেওয়া তার অভ্যাস। চোখ দেখলে বোঝা যায় দুইটি বেনি করা চুলে। কোমরে হাত দিয়ে বলল, এই, আপনি নাকি বিচারের দিন বলেছেন আমি দেখতে একদম সুন্দর না। আপনি কি অনেক বেশি সুন্দর নাকি? এই যে ছায়াছবির নায়ক, হুম? আমার যে কেন যেন সাহিদার কথা বলার ধরন দেখে হাসি পেল, কিন্তু হাসিটা প্রকাশ করতে ইচ্ছে হলো না। আমি উত্তর দিলাম, তুমি দেখতে সুন্দর না এই কথা তো বলিনি। বলেছি তুমি আহামরি কোনো সুন্দরী নায়িকা নও। আমি ভুল বলেছি। তুমি কি নায়িকা? ইচ্ছে হয়েছে আহামরি সুন্দর না বলতে, সেটা বুঝায়। ঠিক বলেছি। তুমি কি এমন হয়ে গেছো? তোমার জন্য আমার নামে বিচার বসেছে। আমার কি এমন ঠেকা পড়েছে তোমার দেওয়ালে যে দেওয়ালে তোমার নাম লিখতে যাব? তাহলে কি ভূতে লেগেছে? আপনি তো দেখছি প্রচণ্ড ঝগড়াটে ছেলে একটা। এই মেয়ে, যেমন বাপ তেমন মেয়ে। খবরদার বাপ তুলে কথা বলবে না, বেয়াদব একটা। এই কি বললি? যা তো, এখান থেকে রাস্তা ছাড়। আপনার ব্যবহার এত খারাপ, ছি।
আমি আর কথা না বলে পাশ কাটিয়ে চলে গিয়েছিলাম। এর পরদিন লিমা আমাকে বললেন, শাহন ভাই, আপনার এভাবে কথা বলা ঠিক নেই, হয়নি। সাহিদা অনেক কান্না করেছে, চোখ ফুলে গেছে কান্না করতে। ভাগ্যিস অন্য কেউ দেখেনি, খড়ের গাদার কাছে লুকিয়ে কান্না করেছে। আমি তার কান্না থামাতে পারিনি। আমি উত্তরে কিছু না বললেও মনে মনে একটু অনুতপ্ত। যদিও দেওয়ালে আমি কিছু লিখিনি, তবুও তো মেয়েটার নাম তো লেখা আছে। এলাকার মানুষ দেখে সে বিচার বসলো, জানাজানি হলো। এত কিছুর পরে তার সাথে এভাবে কথা না বললেও পারতাম। পিঠেওয়ালার কাছে এসে অতীত থেকে বর্তমানে ফিরে এলো। আজ তাড়াতাড়ি হাঁটাও সমাপ্ত করে দিচ্ছে। ভাবছি বাবা মা আর শানুর জন্য পিঠা নিয়ে যাব। সকালে নাস্তা চিতই পিঠা দিয়ে মন্দ হয় না। শানু রান্না করছে, আমি বাড়িতে প্রবেশ করা তার রান্নায় ব্যাঘাত ঘটাতে পারেনি। আমাকে দেখে তার কোনো ভাবান্তর নেই। পুরাতন বাড়িতে গিয়ে জানতে পারলাম শানু রান্না করতে চলে এসেছে। বাবা মাকে পিঠা দিয়ে শানুর জন্য নিয়ে এলাম। তার ভাবান্তর না দেখে আমি নিজেই ডাকলাম, শানু পিঠা এনেছি, গরম গরম পিঠা, ভালো লাগবে, আগে খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না, আমার ভাগেরটা তুমি খাও। এমন করছো কেন শানু? আমি কি অন্যায় করেছি? মানুষ বিপদে পড়লে এগিয়ে যাব না? আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি শুধু বড় কোনো ডাক্তারের সাথে কথা বলো। আমার মেয়েবাবু চাই না। আমি রাতে ঘুমাতে পারি না ঠিক মতো, ভয়ে আঁতকে উঠি। বুঝতে পারছি গর্ভাবস্থায় এমনটা হতে পারে। তুমি কিছুই বুঝতে পারছো না। আমি বলতে পারছি না। বাচ্চা যদি নষ্ট করতে না পারো তাহলে মানুষ ঠিক করো কার বাচ্চা লাগবে। বাচ্চা হলে এটা কাউকে দিয়ে দিবা। আমি আর কোনো কথা না বলে ঘরে ঢুকে গেলাম। শানুর মেয়ের বাচ্চার প্রতি এমন অনীহা আমাকে বেশ ভাবিয়ে তুলছে। বিছানায় বসে ডায়েরির কথা মনে পড়ল। শানু কি ডায়েরিতে এই ব্যাপারে কিছু লিখেছে? বালিশটা টান দিয়ে দেখি সেখানে ডায়েরিটা নেই। শানু সরিয়ে ফেলেছে। কোথায় রাখতে পারে ডায়েরিটা? ঘর ছাড়া তো আর কোথাও রাখেনি। বাইরে খেয়াল রাখার পাশাপাশি ডায়েরিটা খুঁজে বেড়াচ্ছে। হয়তো অপরাধ, কিন্তু আমার কৌতূহল অপরাধের দিকে আমাকে ঠেলে দিচ্ছে। ডায়েরিটা খুঁজে পেয়েছি বিয়ের শাড়ির ভাঁজে। পেয়েও শাড়িটা বের করিনি। এখন পরা যাবে না। শানুর রান্না করছে, এটা সেটা নেওয়ার জন্য তাকে ঘরে আসতে হচ্ছে। যদি দেখে আমি তার ডায়েরিতে হাত ধরেছি, বিষয়টা সহজভাবে নিবে না। বিছানায় গা এলিয়ে দিলাম। 10টার দিকে একবার বাজারে যাব। বাজারে 4টে দোকান আমার, ভাড়া দেওয়া আছে। এই মাসের ভাড়ার টাকা তোলা হয়নি। চোখ বন্ধ করলাম কিছু সময়ের জন্য। মানুষ চাইলে তার অতীত থেকে পালিয়ে বেড়াতে পারে না। সময় ও পরিস্থিতি ঠিকে অতীতকে চোখের সামনে এনে দাঁড় করায়। সাইদা আমার তেমন এক অতীত। লিমার কাছে সাইদার কান্নার খবরে আমি কিছুটা অনুতপ্ত ছিলাম। মনে মনে ঠিক করে রেখেছি সাহিদার সাথে আবার দেখা হলে ভুল স্বীকার করব। সেজন্য অবশ্য দুদিন তাদের বাড়ির আশেপাশে কয়েকবার ঘুরেছি। সাহিদার দেখা পাইনি। বিচারের দিন বড় মুখ করে বলেছিলাম, আপনার মেয়ে এমন আহামরি কোনো নায়িকা নয়, তার পিছনে ঘুরঘুর করব। অথচ তাদের বাড়ির আশেপাশে 2 দিন ধরে ঘুরঘুর করছি। কেউ যদি অনুশোচনা আগুনে পুড়ে সেই আগুন না নেভানো অবধি দাউ দাউ করে জ্বলতে থাকে। আমার তাই হয়েছে। সাহিদার দেখা পেয়েছি 3য় দিন। লাউ গাছের মাচার নিচে এসে লিমার সাথে মালেঞ্চা শাক তুলে, আমার খুব প্রিয় একটি শাক। আশেপাশে ভালোভাবে তাকিয়ে এক বুক সাহস নিয়ে মাথায় নিচু করে মাচার দিকে প্রবেশ করলাম। আমাকে দেখে লিমু মুচকে আসলো। সাইদার চোখে যেন উত্তাপ। তারা কিছু বলার আগে আমি বললাম, এই যে মিস নায়িকা, এত অল্পতে কেউ কেঁদে ভাসায়? আমার ভুল হয়েছে। তোমার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। শাক তোলা রেখে সাইদা আমার দিকে তাকালো একবার, কিছু বলল না। লিমার দিকে একবার তাকিয়ে আবার শাক তোলায় মনোযোগ দিল। তা দেখে আমি আবার বললাম, আমি আমার ভুল স্বীকার করেছি। আর এটাও স্বীকার করেছি তুমি নায়িকা না হলেও বেশ সুন্দরী, শ্যাম সুন্দরী। সাইদা আবার শাক তোলা বন্ধ করলো। অবাক হয়ে প্রশ্ন করলো, কি সুন্দরী? শ্যাম সুন্দরী। তোমার গায়ের রং দুধে আলতা না হলেও চেহারা বেশ মায়াবী। শ্যামবর্ণের মেয়ে তুমি, শ্যাম সুন্দরী। সাইদা এবার হেসে উঠল। লিমা সেই হাসিতে যোগদান করলো। সাহিদা বলল, আপনার প্রশংসা শুনে এবার কিন্তু সত্যি সন্দেহ হচ্ছে। তার মানে দেওয়ালের লেখা আপনার? একদম না, এমন কাজ আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার কোনো সৃষ্টি অসুন্দর নয়। আর তুমি তো শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি আসলেই খুব সুন্দর। আমার প্রতি কোনো ঘৃণা পুষে রেখো না। ঠিক আছে, রাখবো না। এবার দয়া করে বের হন এখান থেকে, নয়তো নতুন বিচার বসতে পারে। আমার আর বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই থাকায় বেরিয়ে এলাম মাচার নিচ থেকে। মনে কিছুটা শান্তি পেলাম এই ভেবে সাইদা একটু হেসেছে। তার হাসিটা খুব সুন্দর। এই যে রান্না হয়েছে, হাত মুখ ধুয়ে এসেছি, খেতে দিচ্ছি। শানুর ডাকে বাস্তবে ফিরলাম। হাত মুখ ধুইতে গেলাম। খেয়ে আবার বাজারে যেতে হবে।
শাহিদা বাচ্চা নিয়ে তার বাবা মায়ের সাথে ঢাকা থেকে বাড়ি এসেছে। বাচ্চাটা মোটামুটি সুস্থ। বাবার বাড়িতে আর সময় ব্যয় না করে শাহিদা বাড়ি চলে যাবে। কিন্তু যেই বাচ্চাটিকে একবার দেখে আসি এমন আর্জি নিয়ে খবর পাঠিয়েছে শাহিদার মা। ভাগ্যিস আমি খবরটা পেয়েছি বাড়ির বাইরে, নয়তো শানু এই খবর শুনলে আবার কান্নাকাটি শুরু করতো। ডায়েরিতে লেখা তার বাক্যটি মনে পড়ে, সে তার স্বামীকে ভাগ কাউকে দিবে না। 4 বছর পর শাহিদার বাড়িতে আমার প্রবেশ। বাড়ির বারান্দায় গ্রিল মরিচা পড়েছে, দেওয়ালে কিছুটা জায়গা প্লাস্টার খসে পড়েছে, উঠোনের জাম গাছটা এখনও আছে। আমাকে দেখে শাহিদার মা এগিয়ে এসে বলল, আসো বাবা, শাহিদা আজ চলে যাবে, তোমার ভাগ্নিকে দেখে যাও, কত সুন্দর করে এখন হাসে খেলে। আমার ভাগ্নি বলাতে শাহিদার সাথে আমার সম্পর্কটা কী দাঁড়ায় সেটা ভেবে বুঝতে হবে না। আমি ঘরে ঢুকে দেখি বাচ্চাটা বিছানায় শোয়া। বারবার বাচ্চাটি বলছি তার নাম শাম্মী, আমার দেওয়া নাম। লাউ গাছের মাচার নিচে বসে কোনো এক সময় আমি শাহিদা আমাদের ভবিষ্যতে বাচ্চার নাম ঠিক করেছিলাম, ছেলে হলে শামীম, মেয়ে হলে শাম্মী। শাহিদা তার কথা রেখেছে, মেয়ের নাম রেখেছে শাম্মী। টাঙ্গিয়ে রাখা কাগজ ফুলের দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে খেলা করছে, সাথে শাহিদার মতো গাল ভর্তি হাসি। আমি মাথায় হাত বুলিয়ে পরশ দিলাম। কেমন মায়া লাগলো খুব। চোখ যেন ছলছল করবে এমন ভাব। এখনই আমাকে পালাতে হবে। শাহিদার দিকে তাকিয়ে দেখি তার চোখ ছলছল করছে। না, এখন আর এক মুহূর্ত থাকা যাবে না, আমি বেরিয়ে যাচ্ছি। শাহিদার মা পিছন থেকে ডাকলে আমি না ফিরে জরুরি কাজের কথা বলে বেরিয়ে এলাম বাড়ি থেকে। আজ থেকে 5 বছর আগের দিনগুলো চোখের সামনে জল করছে। লাউ গাছের মাচার নিচ থেকে সেদিন ফেরার দিনগুলি শাহিদা রঙিন করে তুলেছিল। রোজ বিকেলে কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়ির কাছে যেত। কখনো আমাদের গাছ থেকে মেহেন্দি নেওয়ার অজুহাতে, অথবা লিমার ছোট ভাইকে নিয়ে। লিমা ও শাহিদা দিনে একবার হলেও আমাদের বাড়ির কাছে আসতো। কথা না হোক, দিনে একবার দুইবার একটা মানুষের সাথে দেখা হলে তা কেমন একটা মায়া জন্মায়। শেষ অবধি লিমার মাধ্যমে কিছুটা জানতে পেরেছি আমাকে এক নজর দেখতেই নাকি সে আসে। কেন আসে তার কোনো উত্তর পাই না। উত্তর পেয়েছি মাসখানেক পর। লিমা একদিন পথে আমাকে বলে, আপনার জন্য একটা খবর আছে। কি খবর? শাহিদা বলেছে এভাবে আর লুকোচুরি নয়, সে সরাসরি বলতে চায় আপনাকে সে পছন্দ করে। এতদিন আপনার বলার অপেক্ষায় ছিল, কিন্তু আপনার কোনো সাড়া নেই। আপনার যদি আপত্তি না থাকে তাহলে বিকেলে মাচার কাছে দেখা করতে, আর যদি শাহিদা আপনাকে ভালো না লাগে তাহলে যাওয়ার দরকার নেই। আমি লিমাকে কোনো উত্তর দেই না, সোজা হেঁটে চলে গিয়েছিলাম। হেঁটে চলে গেলে শাহিদার বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি শাহিদাকে ভালোবাসি? আমার মন কি শাহিদাকে আপন করে পেতে চায়? যদি মন চায় তাহলে বিকালে দেখা করতে হবে, মেয়েটি অপেক্ষা করবে। দুপুরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, বিকালে আদুরে রোদের ছিটে। আমি জানি না শাহিদাকে ভালোবাসি কিনা, তবুও কেন যেন আমার খুব যেতে ইচ্ছে করছে শাহিদার কাছে। কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবো সেখানে গিয়ে? কিছু না জেনে আমি উপস্থিত। আশেপাশে ভালো করে তাকিয়ে নিলাম। এদিকটা এমনিতে সহজে কেউ আসে না। শাহিদা শাক তোলার অজুহাতে বসে আছে, একটু পর পর এদিক সেদিক তাকাচ্ছে। শেষবার তাকিয়ে আমাকে আবিষ্কার করলো। আমি পরিষ্কার তার চেহারায় খুশির ঝলক দেখেছি। বাসা থেকে দাঁড়িয়ে সেও এদিক ওদিক তাকিয়ে দেখে নিচ্ছে। এগিয়ে এসে বলল, আমার মন বলছে আপনি আসবেন। আমার মনের ঝড় থামাতে আপনাকে আসতেই হতো। আমার মন বলছিল আমি যা চাই আপনিও। আপনি হ্যাঁ বলতে এসেছেন তো, নাকি? আমি জানি না কেন এসেছি, কিন্তু মনে হচ্ছিল না এসে থাকতে পারবো না। কিন্তু আমার মনে ভয়ও বাসা বাঁধে। আমার নামে আবার বিচার বসাবে না তো? বিচার বসলে এবার শহরের অলিতে গলিতে আমার আর আপনার নাম লিখে রাখবো। কলঙ্কিনী করবেন সত্য অপবাদে, যেন আমি আর কারো না হই। আপনি ছাড়া যেন কেউ আর না চায় আমাকে। সেদিনের সেই কথা কেমন মিথ্যে হয়ে গেল ভাবলেই দু চোখ জলে ভরে যায়। শাহিদা সেদিন অন্য কারো হতে চাইলেও এখন সে অন্য কারো। তার কোলে ফুটফুটে কন্যা, শাম্মী তার নাম, আমার দেওয়া নাম। শুধু শাহিদাই আমার হলো না। বাজার থেকে দোকানে ভাড়া তুলে বাড়ির দিকে রওনা গেলাম। মাস দুয়েক কেটে গেলেও ডায়েরির কথা আমার তেমন একটা মনে পড়েনি। শানুকে 2 দিন ডাক্তার দেখানো হয়েছে। 15 দিনের মধ্যে বাচ্চা পৃথিবীতে আসার বার্তা চলছে। শানু এখনও মায়ের সাথেই থাকে। সারাদিন আমি শানুর কাছাকাছি থাকলেও রাত হলে নতুন বাড়িতে চলে আসি। শানুর মা নিতে এসেছিল, শানু বলছে সে এখানেই থাকবে। মোটামুটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই পজিটিভ রক্তের জন্য 2জনকে ডোনার রেখে ঠিক করে রেখেছি, প্রয়োজনে যেন অসুবিধা না হয়। আজ হঠাৎ ডায়েরির কথা মনে পড়লো। আমি শানুর বিয়ের শাড়ির ভাঁজ থেকে ডায়েরি নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে লাগলাম। এবারের লেখাগুলো নীল কালিতে লেখা।
কোনো তারিখ দেওয়া না থাকায় ঠিক বুঝতে পারছি না কবে লিখেছে। আমার বয়স যখন ৬ তখন বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। আমি জন্মলগ্ন থেকে মাকে ভালোবাসি। মা আমাকে নিয়ে পালিয়ে এসেছে। বিষয়টা একটু অদ্ভুত। বিয়ের এত বছর পর ৬ বছরের সন্তান নিয়ে পালিয়ে আসাটা অন্যরকম বটে। আমার বাবা ছিলেন মা ভক্ত। দাদি সব কথাই বাবা মন দিয়ে শুনেন ও যথাযথ মান্য করেন। দাদি আমার মাকে পছন্দ করতেন না। ঝগড়া লেগেই থাকতো বাড়িতে। বড় চাষির সাথে ঝগড়া হলো দাদি চাচির পক্ষ হয়ে আমার মায়ের সাথে ঝগড়া করতেন। বাবা বাড়িতে ফিরে আসলে দাদি ইনিয়ে বিনিয়ে মায়ের নামে বিচার দিতেন। আমার শিক্ষক বাবা মাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে ছাত্রছাত্রী মনে করে কখনো বকা দিতেন, কখনো গায়ে হাত তুলতেন। ধৈর্যের বাঁধ ভাঙলেও মায়ের যাওয়ার জায়গা ছিল না। নানা নানি বেঁচে না থাকায় মামা মামির সংসারে জায়গা হবে না সেটা এক প্রকার জানা ছিল। তাই তিনি নীরবে সহ্য করে গেছেন দিনের পর দিন। কিন্তু একটা সময় মা একটা আশ্রয় খুঁজে পেলেন। বলতে লজ্জা লাগলো, আশ্রয়দাতা আমার মায়ের পুরনো প্রেমিক। বিয়ের আগে সম্পর্ক ছিল ওনাদের, শেষ অবধি আমাকে নিয়ে পালালেন। বিয়ে করলেন আবার পুরনো প্রেমিককে। আমার সৎ বাবা। এটা দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসার করবেন না বলে বিদায় জানিয়েছেন। জগৎ সংসার মনের মিল না থাকলেও কেউ কেউ পাথর হয়ে সংসার করে, কেউ পাখি হয়ে উড়ে বেড়ায় একটি আশ্রয়ের সন্ধানে। আমার মার আশ্রয় খুঁজে পেলেন। পাখিটির ছানা হিসাবে আমারও আশ্রয় হলো সৎ বাবার সংসারে। কিন্তু আমার জন্মদাতা বাবার প্রতি একটা সূক্ষ্ম টান মনে রয়ে গেল। আজ অবধি সেই টান ও ভালোবাসা বিদ্যমান। অনেকবার মন চেয়েছে ছুটে যাই, এখন বড় হয়ে গেছি। আমি চাইলেও আমার জন্মদাতা বাবাকে এক নজর দেখতে যেতে পারি। ঠিকানা মুখস্থ, গাজীপুর কাপাসিয়া উপজেলা তারগাঁও স্কুলের বাংলা শিক্ষক আমার বাবা। লোকে ফটিক মাস্টার নামে বললেই চেনে। তবুও আমার যাওয়া হয় না, জানানো হয় না বাবাকে, বাবা আমি তোমাকে মায়ের মতোই ভীষণ ভালোবাসি। দেখা হয় না এক নজর বাবা। সৎ বাবা যেহেতু এখন মধ্যবয়স্ক, নিশ্চয় আমার বাবারও বয়স হয়েছে। বিধাতার কাছে মিনতি, একটিবার যেন বাবাকে মন ভরে ডাকতে পারি সামনে থেকে। ২ পৃষ্ঠা পর আবার অনেকগুলি পাতা খালি। আমার শ্বশুরবাড়ি নরসিংহবিদ পলাশ উপজেলা, অর্থাৎ শানুর সৎ বাবার বাড়ি। ডায়েরিতে যে ঠিকানা উল্লেখ হয়ে গেছে শানুর জন্মদাতা পিতার বাড়ি গাজী। মোবাইল বেজে উঠল। ডায়েরি বন্ধ করে ফোনটা রিসিভ করলাম। বাবার নাম্বার দেখে কিছুটা বিচলিত হলে ভয় পাইনি। অপর প্রান্ত থেকে বাবা বললেন, কনভেনশনকারী নারীর দোকানটা ছেড়ে দিতে চায়। ২ তারিখে তাদের মেয়াদ শেষ। ১ তারিখে সব টাকা দিয়ে দিবে। তার আগে কেউ দোকান নিতে চায় কিনা খোঁজ রাখিস। আমি বাবাকে ঠিক আছে বলে ফোনটা রাখলাম। বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হলো। কার্তিক মাসের এই টিপটিপ বৃষ্টি আমার ভালো লাগে না। সারাদিন রাত টিপ টিপ করে পড়তে থাকে। রাস্তাঘাট মাখিয়ে রেখে জানলা খোলা। মেহগনি গাছের পাতার আড়ালে একটি টুনটুনি আমার মতোই একা একা বসে আছে চুপ করে। প্রতিদিনকার মতো আজও ঘুম ভেঙছে মোবাইলের অ্যালার্মে। আমার হাঁটতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু সারা রাত পেরিয়ে গেলেও টিনের চালে টিপ টিপ সেতার বাজছে। আমি উঠে জানলা খুলে দিলাম। জানলার শিক ডিঙিয়ে হাত বাইরে বের করে বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টা। এই বৃষ্টি আমার অতি পরিচিত। ৪ বছর আগে এমনি এক বৃষ্টি ভেজা সকালে শাহিদার সাথে আমার কথা হয়েছিল। শাহিদার মাথার উপর ছাতা আর আমার মাথার উপর বড় একটা কচু পাতা। প্রতিদিন সন্ধে লগ্নে শাহিদার সাথে কথা হলেও সেদিন প্রথম তার সাথে ভোরে কথোপকথন। তাকে ঘন ঘন পাত্রপক্ষ দেখতে এসে লিমা ছাড়া এলাকার অনেকের কাছে শুনতে পেরেছি। ততদিনে এলাকার মোটামুটি অনেকে আমার আর শাহিদার ব্যাপারটা জানে। শাহিদা মুখে প্রথমে কথা ফুটলো, কি বলবেন তাড়াতাড়ি বলুন। মাকে না বলে এসেছি। কি বলবো তুমি জানো না? এলাকার অনেকে জানে তোমাকে আজকাল ঘন ঘন পাত্রপক্ষ দেখতে আসে। তোমার বাবা মা মনে হয় উঠে পড়ে লেগেছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। বড়ই গাছ থাকলে লোকে ঢিল ছুঁড়বে। আমার মেয়ে বড় হলে পাত্রপক্ষ দেখতে আসবে, এটাই স্বাভাবিক। তাহলে বাড়িতে আমাদের কথা বলো, দরকার হলে আমি বাবা মাকে বলে তোমাদের বাড়িতে পাঠাবো। আমার তো কোনো দরকার নেই বলার। বাবা মা যা সিদ্ধান্ত নিবে আমি তার বাইরে যেতে পারবো না। আমি অবাক হচ্ছি, এটা আমার শাহিদার কথা নয়। মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে। আমার গলার স্বর মনে হয় একটু ভিজে উঠল। কি বলছো শাহিদা? আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তোমার কথা বলার দরকার নেই মানে? আমার কি হবে? আপনার আবার কি হবে? মনে আছে আপনি বলেছিলেন আমি তেমন কোনো আহামরি সুন্দরী নেই। আমার বাবার উপর কথাটা মনে হয় পরে আমার বিয়ে হয়ে গেলে আপনি কোনো এক আহামরি সুন্দরী খুঁজে নেবেন। শাহিদা, এটা মজা করার সময় নয়, একটু চিন্তা করে দেখো আমাদের কি হবে, আমাদের ভালোবাসা। আপনি আমার বেয়াই নন, আমি আপনার বেআইন নই। আপনার সাথে মজা করব কেন? যাই এখন, ভালো থাকবেন। শাহিদা, আমার কথাটা শোনো। এই শাহিদা। সেদিন শাহিদা আমার কোনো কথা শুনে নেই।
নিজের কানকে সেদিন বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। তবুও সব কিছু তো চোখের সামনে ঘটেছে। ৭-৮ দিন পরে সাহিদার বিয়ে ঠিকঠাক। পাত্র মালয়েশিয়া প্রবাসী। ৩ মাসের ছুটিতে এসেছেন বিয়ে করতে। ছেলে দেখতে শুনতে ভালো, তাই যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাওয়াটাই উত্তম। কারণ ৩ মাস পর ছেলেকে মালয়েশিয়া ফিরতে হবে। এই খবর শুনে আমার মস্তিষ্ক শূন্য লাগছিল। আমি আবারও ছুটে গিয়েছি সাহিদার কাছে। খবর পাঠিয়েছি লিমাকে দিয়ে। সে আসেনি। লিমাকে দিয়ে খবর কাটেছে, গিয়ে বল আমাকে মা বাড়ি থেকে বের হতে দেয় না, আর আমাকে যেন ক্ষমা করে দেয়। সাহিদের সাথে আমার আর দেখা হয়নি বিয়ের আগে। আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না, গলা দিয়ে খাবার নামছে না। বিয়ের ২ দিন আগে রাতের বেলা বাবা আমার ঘরে উপস্থিত। আমার কাঁধে হাত রেখে বললেন, তোর বয়সেটা আমরা অতিবাহিত করেছি। মেয়ে বা মেয়ের বাবা মা যদি তোর সাথে সম্পর্ক করতে রাজি না হয়, তাহলে এত জোরের কিছু নেই। কিন্তু আমাদের চোখের সামনে তোর দুঃখ কষ্ট আমাদের কষ্ট দেয়। বিয়ের দিন তোর কষ্টটা দ্বিগুণ হবে। আমি বলি কি, আমি যে মাজারে রায়াত গ্রহণ করেছি, তুই সেখানে ১ সপ্তাহের জন্য ঘুরে যায়। মোবাইল রেখে যা বাড়িতে। আমি কোনো ফোন করে বলে দিচ্ছি, তোর কোনো অসুবিধা হবে না। ওখানে একটা মানসিক শান্তি পাবি। আমার কথাটা একটু রাখ। রাতের ট্রেন নিয়ে আমি রওনা দিলাম চট্টগ্রামের নাজিরহাটের উদ্দেশ্যে। ৬ দিন থাকলাম। সাথে মোবাইল ছিল, কারো সাথে যোগাযোগ ছিল না, নেই। নিজেকে শক্ত করলাম। ফিরলাম সাহিদার বিয়ের পর। একদিন লিমা খড়ের গাদার কাছে ডেকে বলল, সাহিদা আপনাকে অনেক খুঁজেছে। সে তার ভুল বুঝতে দেরি করে ফেলেছে। আমাকে দিয়ে খবর পাঠালেও আপনাকে পায়নি। গায়ে হলুদের রাতে সে আপনাদের বাড়িতেও গিয়েছিল। শুনলাম আপনি নাকি চট্টগ্রামে। সাহিদা আপনাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। বিয়ের দিন তার চোখ থেকে গড়িয়ে পড়া পানি আপনার জন্য ছিল। যখন কাছে ছিলেন তখন বুঝতে পারেনি, যখন হারাতে বসে তখন বুঝতে পেরেছে সে আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু লিমা, আমি চেষ্টা কম করিনি। সে এক প্রকার অপমান করে আমার কাছ থেকে দূরে সরে গেছে। মনে হয়েছিল সে তার বাবার মুখের উপর কথা বলার প্রতিশোধ নিয়েছে। যাই হোক, ওসব নিয়ে আমি আর ভাবছি না। যা হওয়ার হয়েছে। লিমা, যা হওয়ার তাই হয়েছে বললে পরবর্তী ২.৫ বছর কেটে গেছে মনের ভিতর একটা হাহাকার, একটা প্রশ্ন নিয়ে। কি এমন ক্ষতি হতো যদি শাহিদা আমার হতো? উত্তর মেলেনি। বৃষ্টির গতি বেড়ে চলল। জানলার পাশে দাঁড়ানো যাচ্ছে না। বৃষ্টির সাথে দমকা হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। জানলা বন্ধ করে দিলাম। শানু এখন রান্নাঘরে না। মা রান্না করতে দেয় না। পুরাতন বাড়িতে আমাদের খাওয়া দাওয়া চলে। রাত হলে আমি চলে আসি এই বাড়িতে। শানু বিয়ের শা- শাড়ির ভাঁজে ডায়েরি। আমার আবার অপরাধী হওয়ার সাধ জাগে। পৃষ্ঠা উল্টাতে থাকে, চোখ আটকায় একটা বাক্যে, আমার সৎ বাবাকে মেরে ফেলেছি। আমার ভুরু সংকুচিত হলো। চোখ মেলে ভালো করে তাকালাম, পড়তে শুরু করলাম। আমার সৎ বাবাকে মেরে ফেলেছি বিষয়টা পৃথিবীর কেউ জানে না। আজ জানে শুধু ডায়েরির পাতা। যদি মারা যাওয়ার পিছনে আমি দায়ী নই। মা এই সংসারে আসার পর থেকে সৎ বাবার সাথে আমার কোনোদিন সম্পর্কের উন্নতি ঘটেনি। আমি কোনোদিন বাবা বলে ডাকিনি। তিনি তার মতো, আমি আমার মতো। তিনি সন্তান উৎপাদনে অক্ষম ব্যক্তি। বহু চিকিৎসা করেছেন, মাদ্রাজে গিয়েছেন, কোনো রকম লাভ হয়নি। শুক্রাণুর পরিমাণ নাকি খুবই কম। এর বেশি তেমন কিছু জানি না। এতটুকু মায়ের কাছে শোনা। এমনকি ওনার প্রথম স্ত্রী চলে যাওয়ার পিছনে এই কারণটাই মুখ্য। সেই থেকে তিনি নিয়মিত নেশা করতেন। মা নেশা করার বিষয়টা জানতেন, তবু এই আশ্রয়টিকেই বেছে নিয়েছেন। মনে করেছিলাম একসময় প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সিগারেট খাওয়া ছাড়াতে পেরেছেন। এবার না হয় মদ খাওয়ার নেশা তাড়াবেন। কিন্তু আমার মা এবার ফার্স্ট ডিভিশন ফেল। সৎ বাবা আমার মায়ের চেয়ে মাদককে বেশি আপন করে নিয়েছে। মদ খাওয়ার পর তার হুঁশজ্ঞান সঠিক স্থানে বজায় থাকে না। কখনো কখনো উন্মাদ হয়ে যায়। কয়েকদিন আমার সামনে মাকে টেনে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন। আমি ছোট নই। দিন যেতে থাকে, মানুষ বড় হতে থাকে, শরীর মস্তিষ্ক বাড়তে থাকে। মা লজ্জায় পড়ে যান আমার সামনে। সকাল হলে সৎ বাবার কিছুই মনে থাকে না। একদিন জঘন্যতম ঘটনা ঘটেছিল। রাত তখন ৯টা। মা গেছে পাশের বাড়িতে। পাশের বাড়ির আন্টি প্রচণ্ড অসুস্থ। মা দেখতে গেছেন। সৎ বাবা নেশা করে উন্মাদ। দুটো ঘরে উকি দিয়ে দেখে মা নেই। তার চোখ দুটো আগুনের মতো লাল। একটু একটু কাঁপছে বই কি। হঠাৎ আমার হাত ধরে টানাটানি করে। আমি ভয়ে আঁতকে উঠি। হ্যাঁচকা টানে ছুটে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিই। তখন আমি ক্লাস 8-এ পড়লাম। আমার বুঝতে বাকি ছিল না কেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মা আসার পর সব বললাম। মা চোখের পানি ছেড়ে দিল, আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। তারপর বললেন, একটু অপেক্ষা কর, আমি কাম খুঁজতেছি। দরকার হয় গার্মেন্টে কাজ করে খাবো। তোকে নিয়ে চলে যাবো এই নরক থেকে। একটু অপেক্ষার সময়টা বছর পেরিয়ে গেল। জগতের সব কিছু চলতে লাগলো তার আপন নিয়মে। আমি তখন ক্লাস 9-এ পড়ি।
দুদিন পর পরীক্ষা। সন্ধ্যা লাগলে ছাদের বাতি জ্বালিয়ে আমি পড়ছি একতলার বাড়িতে। সৎ বাবার অর্থ সম্পত্তি কম নয়, এজন্য কোনো কাজ না করে আয়েসি জীবন পার করেছি। নিচে মাতালের মাতলামি দেখাচ্ছে ছাদের উপরে পড়া ভালো। ঘণ্টাখানেক পর মাতাল ছাদের উপর উপস্থিত। মা কোথায় গেছে আমি ছাদ থেকে জানি না। প্রথমে কিছু বলেনি। আমি তাকে দেখে ছাদের শেষ মাথায় চলে এসেছি। একতলা বিশিষ্ট বেশিরভাগ ছাদের বাড়ির পার্শ্ব দেওয়াল থাকে না। সৎভাবে একসময় ছাদের শেষ মাথায় গেল। আমি কি করব কিছু বুঝতে উঠতে পারছি না। এখানে কোনো রুম নেই যে আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিব। মাতাল আমার হাত ধরলো। ঘৃণায় আমার মুখে একদলা থুতু জমা হয়েছে। থুতু মারলাম তার মুখে। মাতালটা আরো রেগে গেল। সে তার মাতাল দেহের সর্বোচ্চ শক্তি খাটিয়ে আমাকে ধরতে চাচ্ছে। পুরুষ এমন হয়? পশু শুনেছি এমন। কোনো জাতের বিচার নেই। আমার জন্মদাতা পিতা কি সৎ পিতার মতো এমন পশু? সুযোগ পেলে নারীর উপর হুমড়ি খেয়ে পড়ে? নাকি সমগ্র পুরুষ জাতি এমন, শুধু নারী চায়, শরীর চায়? ঘৃণায় আমার চোখে পানি আসে। চক্ষুদ্বার থেকে পানি ঝরলে দাঁতের ঘর্ষণে বুঝিয়ে দিচ্ছিলাম জীবন থাকতে হার মানব না। নিজেকে ছোটাতে এক পর্যায়ে সজোরে ধাক্কা খেলাম। মাতালটা লম্পটটা ছাদের শেষ অংশে পড়ে গিয়ে তা সামলাতে পারেনি। গড়িয়ে নিচে পড়ে যায়। বাড়ির উঠোন পাকা করা। উপর থেকে পড়া মাত্র মাথা থেতলে যাওয়ার মতো হয়েছে। আমি উঁকি দিয়ে দেখলাম ফিনকি মেরে রক্ত বের হচ্ছে। একতলা থেকে পড়ে গিয়ে কারো মৃত্যু হয়? জানি না হয় কিনা, কিন্তু পশুটার মৃত্যু হলো। মারা যাওয়ার পরবর্তী ১ সপ্তাহ পর্যন্ত মা আমার দিকে সন্দেহের চোখে তাকালেও কোনো কিছু উদ্ঘাটন করতে পারেনি। অতিরিক্ত মদ্যপানে ছাদ থেকে তাল সামলাতে না পেরে মৃত্যু হয়েছে এমনটাই রিপোর্ট হয়েছে। আমি মনে করি ওই পশুটার মৃত্যুর পিছনে আমি দায়ী নই। দায়ী পশুটার বিকৃত মন মানসিকতা ও লালসা। আমি অবাক হয়ে পাতা উল্টালাম। এই সম্পর্কে আর কোনো লেখা খুঁজে পাইনি। ৩-৪টা পৃষ্ঠার পর একটি লেখা। আমার বিয়ে ঠিক হলো অচেনা কোনো পুরুষের সঙ্গে। আমি জানি না এই পুরুষটা পশু নাকি মানুষ। আবার অনেকগুলো পাতা খালি। তারপর লেখা, আমার পেটে আরেকটি প্রাণের অস্তিত্ব টের পাচ্ছি। আমার স্বামীকে বলার পর সে অনেক খুশি হয়ে গেছে। আমার স্বামী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ। তার মুখে হাসি দেখাটা আমার পরম আনন্দের। ডায়েরির শেষে লেখা রয়েছে, আমার মেয়েবাবু চাই না, আমার কোনো সন্তান আমার মতো কোনো লালসার শিকার হোক। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। স্বামীর প্রতি কখনো ঘৃণা আনতে পারবো না। আমার মেয়ে বড় হলে কি আমার স্বামীও মানুষ থেকে পশু হয়ে যাবে? না, আমি মেয়ে চাই না, চাই না, চাই না। এই বাচ্চা নষ্ট করে ফেলবো, পাপ হলে হোক। চাই না, চাই না। পরের পৃষ্ঠায় বড় করে লেখা, এর পরের পৃষ্ঠায়, আমার খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে প্রসবকালীন আমি মারা যাব। আমার শেষ ইচ্ছে কী হবে? আমি বাবাকে একটিবার দেখতে চাই, আমার বাবাকে। ডায়েরি বন্ধ করলাম। কিছুক্ষণ চুপ করে বসে রাখলাম। শানু এত কিছু লিখেছে ডায়েরিতে, যার কিছুই আমি জানি না। ডায়েরি শাড়ির ভাঁজে রেখে দিলাম। বৃষ্টি কমতে শুরু করলো। পুরাতন বাড়িতে যেতে হবে। শানুকে খুব দেখতে ইচ্ছে করছে। নরসিংদী ও গাজীপুর দুই জেলাকে আলাদা করেছে শীতলক্ষ্যা নদী। সাথে ব্রহ্মপুত্র নদী। দুটি নদী পাশাপাশি হলেও এক নদীর সাথে পানি আর এক নদীর সাথে মেশে না। নরসিংদীর লাখপুর থেকে নৌকো করে গাজীপুর জেলার রানীগঞ্জে পৌঁছালাম। সেখান থেকে বাসে কাপাসিয়া। মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে রওনা হলাম তারগাঁও। ফটিক মাস্টারের বাড়ি খুঁজতে পেতে তেমন সমস্যা হয়নি। শানুটার ডায়েরিতে যেভাবে ঠিকানা লিখেছেন সেইভাবে পাওয়া গেল ফটিক মাস্টারের বাড়ি। মস্ত বড় উঠোন পেরিয়ে ঘর, 4 চালা ঘর। বারান্দায় একটি কাঠের চেয়ার রাখা। দেখে বেশ পুরনো মনে হচ্ছে। চেয়ারটা খালি। ডানে বামে তাকিয়ে কাউকে দেখতে না পেরে গলার স্বর ঊর্ধ্বগামী করে বললাম, বাড়িতে কেউ আছো? ছোট পাশে ছোট্ট একটা রান্নাঘরের মতো দেখা যাচ্ছে। বেড়ার ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেল। ভেতর থেকে কেউ একজন বলল, এদিকে আসুন। আমি এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। উঁকি দিয়ে দেখলাম মধ্যবয়স্ক একজন মানুষ পাইপ দিয়ে চুলোয় ফু দিচ্ছেন। আগুন ধরানোর চেষ্টা করছেন। চুলোর পাতিলে কি রান্না হচ্ছে তা আমার বোধগম্যর বাইরে। ঘন ঘন ফু এর বৌদলতে আগুন ধরল চুলায়। ধোঁয়ার পরিমাণ কমে গেল। পিছন ফিরে আমাকে দেখে জানতে চাইল, কে আপনি, কাকে চান? এটা কি ফটিক মাস্টার বাড়ি? আমি ফটিক মাস্টার, যদিও এখন আর মাস্টারি করি না। কার কাছে এসেছেন? আমি নরসিংদী থেকে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। তিনি বসা থেকে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে ভালো করে দেখে বললেন, তারপর বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসুন, বারান্দার চেয়ারটায় বসুন। আপনি রান্না করছেন? বাড়িতে আর কেউ নেই? না, আমি এই বাড়িতে একাই থাকি। আমি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি।
বাবার বয়সী মানুষকে দাঁড়িয়ে রেখে আমার চেয়ারে বসাটা বেমানান। আর তিনি শানুর জন্মদাতা, আমার শ্বশুর। তিনি ভেতর থেকে আরেকটা বেতের চেয়ার নিয়ে বের হলেন। এবার বসা যায়। আমি চেয়ারে বসতে বসতে বললাম, বাড়িতে একা থাকেন? বাকিরা কোথায়? বাকিকে? আপনার বাবা মা স্ত্রী সন্তান? বাবা মা গত হয়েছেন বছর পাঁচেক আগে। আমার স্ত্রী সন্তান নেই। কেন, বিয়ে করেননি? করেছিলাম, চলে গিয়েছে। পরবর্তীতে আর বিয়ে করিনি। কেন করেননি? যদি আবার বিয়ে করতাম তাহলে তো এই একাকিত্ব জীবন পাড়ি দিতে হতো না। এই একাকিত্বই আমার সংসার। যাই হোক, আপনার পরিচয়টা বলেন। আমি একটু থামলাম। এখন পরিচয় বলবো কিনা ভাবছি। ওনার বিয়ে না করার পিছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। শানু তার ডায়েরিতে উল্লেখ করেছে তিনি শানুর মায়ের উপর এক প্রকার অত্যাচার করতেন, গায়ে হাত তুলতেন। সেই তিনি স্ত্রী চলে যাওয়াতে আর বিয়ে করবেন না, এমনটা বিশ্বাসযোগ্য মনে হয় না। আমি পরিচয় না দিয়ে ওনাকে প্রশ্ন করলাম, আপনার স্ত্রী চলে গেছে, আপনার সন্তান ছিল না? একটা মেয়ে ছিল, 6 বছর বয়স। দেখতে ভারী মিষ্টি ছিল, বড় আদরের মেয়ে। আদরের মেয়েকে কখনো আদর করতেন? আপনার স্ত্রী চলে গেল কেন? অত্যাচার করতেন স্ত্রীর উপর? আপনি কে বলুন তো? আমার বিষয় বাড়িতে এসে পরিচয় না দিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, তাও আবার এমন ভাষায়। ওনাকে শেষের কথাগুলো নিজেকে একটু সামলে নিলাম। সত্যি আমি একটু বেশি করে ফেলছি মনে হচ্ছে। আসলে গতকাল শানুর ডায়েরি পড়ে সমাপ্ত করে তখনই পুরাতন বাড়িতে যাই। তখন শানু বিছানায় আধশোয়া, চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি। ঘরে একা শানু আমাকে দেখে চোখের পানি মুছলো। আমি এগিয়ে গিয়ে শানুর পাশে বসলাম, কপালে হাত দিলাম, জানতে চাইলাম, শানু, শরীর বেশি খারাপ লাগছে? শানু মুখের কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে জানান দিল তার খারাপ লাগছে না। কিন্তু কারণ বুঝতে পারছিলাম না। আমি শানুর হাত ধরে বললাম, একদম চিন্তা করো না, আমি তো পাশেই আছি। আজ বিকেলে তোমাকে হাসপাতালে ভর্তি করব। ডাক্তারের ভাষ্য অনুযায়ী আর 2 থেকে 3 দিন বাকি। কয়েকদিন আগে হাসপাতালে থাকা ভালো। আমার হাত শক্ত করে চেপে ধরলো। তার চোখ তখন ছলছল, মুখ ফুটে বলল, সত্যি আমার পাশে থাকবে তো? আমি অভয় দিয়ে বললাম, হ্যাঁ শানু, আমি সব সময় তোমার পাশে থাকবো, কথা দিলাম। ফটিক সাহেব আমাকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন, কী ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনার মেয়ের নামটা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? তার নাম কি? শাহিনুর। শানু বলেই ডাকতাম। আপনার স্ত্রী চলে যাওয়ার পর সন্তানের আর খোঁজ নেননি, তাই না? আমার স্ত্রী নিষেধ করেছিল যেন খোঁজ না রাখি, তার শেষ ইচ্ছাটা যেন রাখি। আপনার স্ত্রী তো পালিয়ে গিয়েছিল, আপনাকে খোঁজ না করতে বলে গিয়েছিল। আপনি এত কিছু কিভাবে জানেন? আমি আপনার সেই মেয়ে শানুকে বিয়ে করেছি, সব কিছু জেনে এখানে এসেছি। তিনি চুপ করে রইলেন, তারপর চেয়ার ছেড়ে উঠলেন। 2 হাত পেছনে দিয়ে বারান্দায় মিনিটখানেক পায়চারি করলেন। একবার আমার কাছ থেকে ভালো করে দেখলেন, তারপর ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন, চেয়ারে বসতে বসতে বললেন, কেমন আছে শানু? হাসপাতালে কেন, কি হয়েছে শানুর? বিচলিত হওয়ার কিছু নেই, সে গর্ভবতী, বাচ্চা হবে, সেজন্য হাসপাতালে ভর্তি করিয়েছি গতকাল। সে আপনাকে একটাবারের জন্য দেখতে চায়। আপনি কি যাবেন আমার সাথে? সন্ধ্যার আগে ফিরে আসতে পারবেন। শানুর মা যদি সেখানে থাকে তাহলে আমি যেতে পারবো না। আমরা যেতে যেতে দুপুর হবে। ওনাকে আমাদের বাড়িতে পাঠাতে পারবো, খাওয়ারও ছিল। আপনি শুধু একটু দেখা করে চলে আসবেন। তিনি আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠলেন। মিনিট পাঁচেকের মধ্যে তৈরি হলেন। ঘর তালা মেরে আমার সাথে রওনা দিলেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে অতীত ভুলে যাওয়া সম্ভব নয়। কেউ যদি বলে আমার কোনো অতীত নেই, আমার অতীত মনে পড়ছে না, তাহলে সে মিথ্যে বলছে। আমারও অতীত মনে পড়ে, শাহিদার কথা মনে পড়ে। কিন্তু তাই বলে শাহিদাকে এখনও ভালোবাসি এমন তো আর না। একসময় বাসতাম, এখন বাসি না। আমি বিয়ের পর থেকে শানুকে অসম্ভব ভালোবাসি। সবচেয়ে বড় কথা হলো, শানু আমাকে ভালোবাসতে শিখিয়েছে। শাহিদাকে একসময় ভালোবাসতাম, এটা সত্যি। কিন্তু বিয়ের পর থেকে সম্পূর্ণ ভালোবাসা আমার শানুর প্রতি। আর ডায়েরি পড়ে জানতে পেরেছি তার সর্বোচ্চ ভালোবাসার জায়গাটিতে আমি রয়েছি। আমিও তাকে আজীবন ভালোবেসে যাব। রিক্সা সদর হাসপাতালের সামনে ব্রেক কষলো। আমার সাথে বসা ফটিক মাস্টার, যিনি একসময় ছাত্রছাত্রী পেটাতেন, ব্রেকের সাথে ওনার চশমা নাকের কাছে এলো। তিনি চশমা ঠিক করে প্রতিস্থাপন করলেন। আমি ওনাকে নিয়ে গেলাম পাশের হোটেলে। দুপুর 1:30 বাজে। ওনার চুলোয় আগুন নিভিয়ে এসেছিল। যদিও জানি না তিনি কি রান্না করেছিলেন। খাবার অর্ডার করে ওনাকে বললাম, আপনি খেয়ে নিন, আমি শানুর কাছে যাই। শানুর মা সেখানে থাকলে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মা ও প্রসূতি বিভাগের গেটের কাছে বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, তোকে ফোন করেছিলাম, কোথায় ছিলি? বৌমা তোকে খুঁজছিল। আচ্ছা, আমি ভেতরে যাচ্ছি। মা কোথায়? তোর মা তোর শাশুড়িকে বাড়ি পাঠিয়েছি খেয়ে আসতে। দুপুর তো হয়ে এলো,
আমি হোটেলে খাবো ভাবছিলাম, তোর মা বলল খাবার নিয়ে আসবে। মায়ের কাছে ফোন আছে? না। তোর শাশুড়ির কাছে আছে? কেন, কিছু আনতে হবে বাড়ি থেকে? না। তুমি ফোন করে বলে দাও তারা যেন সন্ধ্যা দিকে না আসে। এই দিকটা আমি দেখছি। তুমি আমার সাথে হোটেলে খাবে। বাবা কি বুঝলো জানি না, তবে অবাক হলো, কোনো প্রশ্ন করেনি। আমি ভেতরে ঢুকলাম। শানু শুয়েছিল, আমাকে দেখে উঠতে যাবে, আমি বাধা দিলাম। শানু অভিমানী স্বরে বলল, তুমি কোথায় গিয়েছিলে? তুমি না বলেছিলে সবসময় আমার পাশে থাকবে? আমি শানুর পাশে বসলাম, কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, তোমার একটা ইচ্ছে পূরণ করতে গিয়েছিলাম, তুমি একটু অপেক্ষা করো। আমি 10 মিনিটের মধ্যে যাব আর আসবো। করবে না অপেক্ষা? শানু কৌতূহলে ঘাড় কাতে সম্মতি জানালো। আমি বাইরে বেরিয়ে বাবাকে নিয়ে হোটেলে গেলাম। আবার বাবা ফটিক মাস্টারকে চেনে না, চেনার কথাও না। আমি বাবাকে অন্য এক টেবিলে নিয়ে বসালাম, বললাম, বাবা তুমি এখানে খাও, আমি একটু পর খাবো। তোমার বিল দিতে হবে না, খেয়ে প্রসূতি বিভাগের সামনে আসো। বাবা আমার দিকে কেমন করে যেন তাকালো, যেন আমি কিছু লুকোচ্ছি, কিন্তু কিছু বললেন না। শানুর বাবা খাওয়া ততক্ষণে শেষ। আমি বিল দিয়ে দুজনের খাবারের। শানুর বাবাকে নিয়ে বের হওয়ার সময় আমার বাবা দেখার কথা নয়, কারণ টেবিলের উল্টো দিকে বসা। শানু বিছানার কাছে তার বাবা গিয়ে দাঁড়ালো। শানু মনে হয় চিনতে পারছে না। 6 বছর বয়সে শেষবার দেখেছিল, চেনার কথা নয়। শানু আমার দিকে কৌতূহল চোখে তাকালো। আমি বললাম, তোমার জন্মদাতা বাবা ফটিক মাস্টার। শানুর বাবার চোখে পানি। হাত বাড়িয়ে শানুর কপাল স্পর্শ করে প্রশ্ন করলো, কেমন আছিস মা? উত্তরে শানুর একটাই প্রশ্ন, বাবা তুমি আমাকে একটিবারও খুঁজলে না কেন? একবারও দেখতে ইচ্ছা হয় না আমাকে? শানুর বাবার চোখে পানি মুছে বলল, তোর স্বামী একই প্রশ্ন করেছিল, আমি উত্তর নিয়ে এসেছি। তুই যে আমাকে আজও বাবা বলে ডেকেছিস, এবার আমি মরেও শান্তি পাবো। দুজনের চোখের পানি দেখে আমার আর এখানে দাঁড়াতে ইচ্ছে হয়নি। কক্ষের বাইরে গিয়ে দাঁড়ালাম। মিনিট 10 পর শানুর বাবা বেরিয়ে এলেন। আমাকে বললেন, বাবা তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আর নরসিংদীতে আমাদের যাতায়াত আছে, আমি একা বাড়ি যেতে পারবো। তোমার এই মুহূর্তে শানুর কাছাকাছি ধক্কা দরকার। আমি ফোন নাম্বারটা দিয়ে ওনাকে বিদায় জানালাম। কক্ষে ঢুকে দেখি শানু একটা চিরকুট পড়ছে। পড়া শেষ করে চিরকুটটা আমার হাতে দিল। দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো। ভাঁজ করে রাখার ফলে দুই জায়গায় একটু ছেঁড়া, কাগজটা নরম। আমি হাতে নিয়ে দেখি তাতে লেখা, মাস্টারমশাই আমি চলে যাচ্ছি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। কোনোদিন আমাকে বুঝলে না। আমাকে যদি বিন্দু পরিমাণ ভালোবেসে থাকো, তাহলে আল্লাহর দোয়াই লাগে আমাকে কোনোদিন খুঁজবে না। কাগজ আমি পাঠিয়ে দিব। মেয়েটাকে নিয়ে গেলাম। শানু তোমার মেয়ে নয়, সে আমার মেয়ে। আমি শানুর দিকে তাকানোর সাথে সাথে সে বলল, যে প্রশ্নটা আমার মনে উদয় হয়েছে সেটা কি তুমি বুঝতে পেরেছো? আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললাম, তোমার এখন কেমন লাগছে? ব্যথা উঠছিল? একটু একটু। আর শোনো, ঘুমন্ত মানুষকে দেখা যেমন অপরাধ, অন্যের ডায়েরি পড়াও কিন্তু অপরাধ। আর কখনো আমার ডায়েরি ধরবে না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। 2 দিন পর বিকালবেলা শানু একটা কন্যা সন্তান জন্ম দিল। শানু ও বাচ্চা দুজনে সুস্থ, আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় তখন পেরিয়ে গেছে। শানু তার বাচ্চাকে আদর করছে আলতো ছোঁয়ায়। বাচ্চাটা থেমে থেমে কান্না করছে। আমার কাছে যেতেই বলল, এই শাওন, বাচ্চা এত কাঁদে কেন বলো তো? একটু আগেই না খাইয়ে দিলাম। কান্না করলে কি হয়? তোমার তো মেয়েবাবু লাগবে না? আমি কালই মানুষ ঠিক করে বাবুটাকে দিয়ে দেব। কি বললা তুমি? এটা আমার বাচ্চা। তোমার বাচ্চা হলে তুমি কাউকে দিয়ে দিও। আমি মুচকে হাসলাম। প্রতিটা সন্তানের প্রতিটা তার মায়ের অগাধ ভালোবাসা, কোনো কমতি থাকে না। বাচ্চা প্রসবের সময় মা মৃত্যুর দুয়ারে উপস্থিত। সেই কষ্ট পরেও বাচ্চা কাছে পেলে সব কষ্ট দূর করে দেয়। শানু বাচ্চাকে পেয়ে সব ভুলে গেছে। বাচ্চার চেহারা অনেকটা শানুর মতো, গায়ের রং শানুর মতোই শ্যামবর্ণ, যেন পাশাপাশি শুয়ে আছে দুই শ্যামবর্ণী। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।